সবার জন্য রইল শুভেচ্ছা। আজকে শোনাবো কবি সমরেশ মজুমদারের লেখা একটি অসাধারণ ছোট গল্প, সন্ধেবেলার মানুষ। তো চলুন শুরু করা যাক। পর্দা উঠলে দেখা গেল মঞ্চ অন্ধকার। কয়েক মুহূর্ত যেতেই আমরা বুঝতে পারলাম এমনটা নাটকে ছিল না। উইংসের ওপাশে যারা ছিলেন তারা ব্যস্ত হয়ে ছুটোছুটি শুরু করলেন। কথাবার্তা যা ভেসে এলো তাতে বুঝলাম বৈদ্যুতিক বিভ্রাট ঘটে গেছে। আমরা উসখুস করতেই একটা মোমবাতি দেখা গেল। ছোট্ট আলো সামলেই যিনি মঞ্চে এলেন তার বয়স আন্দাজ করা মুশকিল। মুখে আলো জমায় মোটামুটি বয়স্ক ঠেকছে। ভদ্রলোক এগিয়ে আসতে আধো আলোয় মধ্যবিত্ত আসবাব দেখতে পেলাম। উপস্থিত ভদ্রলোক এবং ভদ্রমহিলারা, আপনারা আমার নমস্কার গ্রহণ করুন। এমনটা হওয়ার কথা ছিল না, সেটা বুঝতেই পারছেন। কথা তো অনেক কিছুরই থাকে না, হয়ে যায়, এবং হলে আমরা তার সঙ্গে মানিয়ে নিতে বেশ অভ্যস্ত হয়ে পড়েছি। যা হোক, চুপচাপ বসে থেকে আসুন, আপনাদের সঙ্গে আমি একটু আলাপ পরিচয় করে ফেলি। আজ আমরা যে নাটকটি করব সেটি আমার পরিবারের কয়েকজনকে নিয়েই। যেহেতু আমি একমাত্র রোজগারি মানুষ, তাই আমাকেই কর্তা বলা হয়। আমার নামে কার্ডিলের স্ত্রী নিমন্ত্রণ খেতে যান, তাই এই নাটকের প্রধান চরিত্র হিসেবে আপনাদের সঙ্গে কথা বলার অধিকার আমার আছে। ভদ্রলোক মোমবাতিটা একটা টেবিলের সযত্নে রাখলেন। আলো সরতেই বুঝলাম ওর বয়স 50-এর গায়ে। কথা বলার ধরন বন্ধ নয়। আমার নাম নিরাপদ মিত্র, একেবারে সাদাসাপটা নাম। আমি জীবনে কখনো কোনো পাপ করিনি, যাকে বলে অন্যায় তা কখনোই করিনি। মিথ্যেও কথা বলিনি। এই কথাগুলো আপনাদের কানে শোনার পাথর বাটির মতো শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি। আমি রাজ্য সরকারের একজন কর্মচারী এবং এখনও পর্যন্ত ঘুষ নেইনি। এই বাড়িটা আমার স্বর্গীয় পিতৃদেব কিনেছিলেন। গত 20 বছরে হোয়াইট ওয়াশ করাতে পারিনি পয়সার অভাবে। খুব কষ্ট হচ্ছে সংসার চালাতে। এটা নতুন গল্প নয়, কিন্তু এই বাড়িতে মনে হয় কষ্টটা আমি একাই করেছি। আপনাদের এসব কথা বলছি, জানলে বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। আমার বেশি কথা বলা বারণ। আমরা 4 জনেই বাড়িতে থাকি। আমার স্ত্রী নন্দিতা দাঁড়ান। নন্দিতার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। 25 বছর আগে আমরা যখন বিয়ে করেছিলাম তখন ওর বয়স ছিল 22। এই 47-এ চেহারাটা খুব খারাপ রাখিনি। হ্যাঁ, আগে খুব ছিপছিপে ছিল, কথাবার্তায় মিষ্টত্ব ছিল। আমারই দোষে সেগুলো নষ্ট হয়েছে। তবে হ্যাঁ, ও যে দুটো বড় বড় ছেলে মেয়ের মা তা দেখলে বোঝা যায় না। ডাকি ওকে। নন্দিতা, নন্দিতা। কেন? ভিতর থেকে গলা ভেসে এলো, একটু এ ঘরে আসবে? প্রশ্নটা ছুড়ে দিয়েই উত্তর না পেয়ে নিরাপদ মিত্র আমাদের দিকে তাকিয়ে হাসলেন। আমি অবশ্য সচরাচর এমন ডাকাডাকি করি না, অস্বস্তি হয়। আসলে ছেলে বা মেয়েকে যে গলায় ডাকি, স্ত্রীকে ডাকতে গেলেও সেই গলাতেই ডাকতে হয়। ভেবে দেখুন, ব্যাপারটা ঠিক নয়। আমার বাবা তোমাকে কোনো দিনই নাম ধরে ডাকেনি। এই সময় সালোয়ার কামিজ পরা লম্বা গড়নের একজন ঘরে ঢুকলো। ডাকছো কেন? তোমাকে নয়, তোমার মাকে। মা সেটাই জানতে চাইল। মেয়ের উচ্চারণ খুব স্পষ্ট। ও, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কাজ ছিল। কাজ? ইউনিভার্সিটি ছুটি হয় 4টে, আর রাত 7টা পর্যন্ত কি কাজ করো? রাত 7টা নয়, সন্ধে 7টা। আমার প্রশ্নের এটা উত্তর নয়। বললাম তো কাজ ছিল। না, থাকতে পারে না। বিকেলবেলার পর তোমার বয়সী মেয়ের কোনো কাজ থাকতে পারে না। যদি দরকার হয় সে কাজ দিনের বেলায় করবে। কেন? আমার চিন্তা হয়। তোমার ছেলে রাত 9টার আগে বাড়ি ফেরে না, তাকে এ কথা বলো না কেন? আশ্চর্য, সে ছেলে, নিজের ব্যাপারটা সামলাতে পারে। বাবা, তোমার ধারণা সন্ধে নামলেই কলকাতার রাস্তায় চিতাবাঘ আর হায়না ঘুরে বেড়ায়? আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। না,
তুমি আমাকে বোঝাও। সন্ধ্যের পর রাস্তায় হাজার হাজার মানুষ ঘুরে বেড়ায়, মেয়েরাও কাজের জন্য বের হয়। তোমার কি মনে হয় সেই সময় ছেলেরা আমাদের অসম্মান করবে? করতে পারে। এই ছেলেরা কারা? শ্যামল বা তোমার কারো ভাই অথবা বাবা? নিরাপদ যেন স্তম্ভিত। তুমি কি বললে? অবাক হয়েও না, কথাটা সত্যি। যারা মেয়েদের অসম্মান করে তারা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে না, আর সেই সব জন্তুগুলো দিনের বেলাতেও সক্রিয় থাকে। বাবা, আমরা এতকাল ভয় পেতাম আর তোমরা সেই ভয়টাকে হাওয়া করতে, কিন্তু এখন দিন বদলে যাচ্ছে। এই মুহূর্তে তুমি অসুস্থ হলে আমাকেই ডাক্তার ডাকতে বেরোতে হবে, তাই না? মেয়েটি বেরিয়ে গেল। নিরাপদ মিত্রকে বেশ বিপর্যস্ত দেখাচ্ছিল। নিজেকে সামলে নিতেই বোকার মতো হাসলেন। হেসে আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে নিপা। অবশ্য অতবার বাবা ডাক শুনে আমরা সম্পর্কটা বুঝেই গিয়েছিলাম, তাই এটা না বললেও ওর চলতো। নিরাপদ মিত্র এক পা এগিয়ে এলেন। জানেন মশাই, আজকাল নিজের মেয়েকে ঠিকঠাক বুঝতে পারি না। এমন সব কথা বলে যে যুক্তি দিয়ে খণ্ডন করা মুশকিল হয়ে পড়ে, কিন্তু মানতে কষ্ট হয়। হ্যাঁ মানি, আজকালকার মেয়েরা আমাদের মা মাসিদের মতো নয়, কিন্তু কাগজ খুললেই এত ধর্ষণের ঘটনা চোখে পড়ে যে বাবা হিসেবে আতঙ্কিত না হয়ে পারা যায় বলুন? যাকে মেয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম, কিন্তু যাকে ডেকেছি তিনি এখনও এলেন না। শৈশবে দেখেছি ঠাকুরদা বা বাবার কীরকম কন্ট্রোল ছিল ফ্যামিলির ওপর। মুখের কথা খসা মাত্র কাজ হয়ে যেত। মা বাবার অবাধ্য হয়েছেন এমন ঘটনার কথা ভাবতেই পারি না। আর আজকাল আমি একমাত্র আর্নিং মেম্বার, কিন্তু আমাকেই তোয়াক্কা করে না। মা ভয় পেতেন দেখে আমরাও বাবাকে ভয় পেতাম। এখন ছেলেমেয়েরা মাকে দেখে শিখছে কি করে বাবাকে অবজ্ঞা করা যায়। ডাকছো কেন? আধা অন্ধকারে এক মধ্যবয়সিনী প্রবেশ করলেন। তোমার মেয়ে আমাকে 5 কথা শুনিয়ে গেল। কেন কেন খোঁচাতে যাও? বাহ, চমৎকার। রাত করে বাড়িতে ফিরবে আর বললেই দোষ? কেন রাত হলো জিজ্ঞাসা করেছো? করেছি। বলো কাজ ছিল। এটা কোনো উত্তর হলো? যখন সংসারে কোনো কাজ করবে না তখন ওটাই উত্তর। তার মানে আমি সংসারের কাজ করি না? কি করো? সকালে বাজারটা আর ইলেকট্রিক বিল জমা দেওয়া। টাকা এনে দিচ্ছ বলে সাপের 5 পা দেখেছ? নিপা এ ঘরে আসার আগেই তুমি ডেকেছিলে আমাকে। নিরাপদ হাত ছুড়লেন। মনে নেই? এসব শোনার পর কিছু মনে থাকে না। এক এক সময় মনে হয় তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। এটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক? যখনই দেখা হয় তখনই দুর্মুষ করছো। আমি যেন পাপোশ, দেখলেই পা ঘষছ। হতে পারে তোমার সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। যা বোঝার তা একদিনে বুঝে নিয়েছি। যার সম্পর্কে আগ্রহ নেই তার সঙ্গে প্রেম করা যায় না। ও আচ্ছা, তা তো বলবে। পাবলিক তোমার কথা শুনছে, বুঝে যাচ্ছে তুমি কি চিজ। চিজ? তুমি আমাকে চিজ বললে? নয়তো কি? আমার সঙ্গে যখন কথা বলো তখন যেন ড্রাম বাজছে, আর যতীন যখন আসে তখন মনে হয় জল তরঙ্গ। যতীন বাবু? হাসালে। ওই শিরিঙ্গে লোকটা সম্পর্কে আমার আগ্রহ হবে? তুমি তো এর বেশি ভাবতেও জানো না। এই সময় কড়া নাড়ার আওয়াজ হতেই ভদ্রমহিলা দ্রুত বেরিয়ে গেলেন। নিরাপদ মিত্র আমাদের দিকে তাকালেন। এই রকম এক মহিলার সঙ্গে আমাকে ঘর করতে হচ্ছে। আমি অভিযোগ করছি না, নন্দিতা আমি ছাড়া আর সবার কাছে খুব ভালো, কিন্তু আমি আমার দোষটা বুঝতে পারি না। আমি অসৎ নই, মিথ্যে কথা বলি না, কখনো কোনো পাপ করিনি। লাস্ট 10 বছর নন্দিতা মেয়ের সঙ্গে শুচ্ছে। মাঝে মাঝে ভাবি আমার সঙ্গে ওর বিয়ে না হলেই ভালো ছিল। ওর সঙ্গে প্রেম করার জন্য পাড়ার একটি ছেলে ছটফট করত। বাবা মায়ের ভয়ে তাকে প্রশ্রয় দিতে পারিনি। এই গল্প বিয়ের 2 বছর বাদে শুনেছিলাম। ছেলেটির নাম কি?
আম, কি যেন, পার্থ পার্থ সান্যাল। পার্থর সঙ্গে বিয়ে হলে নন্দিতা সান্যাল হয়ে এখন নিউ জার্সিতে থাকতো। নন্দিতাই খবর এনেছে পার্থ এখন আমেরিকান শিল্পপতি। নিরাপদর জায়গায় পার্থ হতেই পারত। ভাবতেই কেমন লাগে। আচ্ছা, এই নিয়ে নন্দিতার মনে আশেপাশে নেই তো? মুখে বলেনি কোনো দিন, কিন্তু হঠাৎ ভেতর থেকে চিৎকার ভেসে এলো, বাড়িতে ভূতিয়ের মতো বসে আছো, সমস্ত পাড়ায় আলো জ্বলছে, ফিউজটা গেছে, এটা চেঞ্জ করতে পারোনি? সঙ্গে সঙ্গে নন্দিতার গলা। কে করবে? যার করার কথা তিনি তো ওই ঘরে দাঁড়িয়ে কাব্যি করছেন। নিরাপদ কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় দপ করে আলো জ্বলে উঠল। ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন তিনি। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে ঘরে ফিরলেন। ছেলে না বলে অপোনেন্ট বলাই ভালো। ওর সঙ্গে আলাপটা আপনারা নিজেরাই করে নিন, ততক্ষণ আমি হাত মুখ ধুয়ে নিই। নিরাপদ ঘর থেকে বেরিয়ে গেলে আমরা চোখ বোলালাম। একটি অতি সাধারণ ড্রয়িং কাম ডাইনিং রুম। ঘরের দেওয়ালের চুন অনেক জায়গায় খুশে খুশে গিয়েছে। একটা সস্তা টেবিল এবং 4টে চেয়ার দেখতে পাচ্ছি এক পাশে, এদিকে 3টে কাঠের চেয়ার মুখোমুখি। নন্দিতা ঘরে ঢুকলেন হাতে দুটো থালা নিয়ে, টেবিলে নামিয়ে রেখে গলা তুললেন, খাবার দিয়েছি। সঙ্গে সঙ্গে নিপাকে দেখা গেল জলের জগ এবং 3টে গ্লাস নিয়ে ঢুকতে। ব্যস্ততা বাড়ল। নন্দিতা কয়েকবার সম্ভবত রান্নাঘরেই গেলেন এবং 3টে থালায় খাবার ছাড়াও একটা আলাদা পাত্র মাঝখানে রইল। নিপা এক পাশে চেয়ার টেনে বসতে এই ঘরে শ্যামল এলো। মাঝারি লম্বা, ছিপছিপে সুদর্শন, কিন্তু একটু চোয়ারে ভঙ্গি আছে। পরনে গেঞ্জি পাজামা। সামনে টেবিলের সামনে দাঁড়িয়ে ঈষৎ ঝুঁকে খাবারের থালার দিকে তাকালো। ওর মুখে বিরক্তি ফুটে উঠল। ওহ, সেই একঘেয়ে ব্যাপার। নন্দিতা বললেন, বসো। চেয়ার টেনে নিল শ্যামল। ধুস, এভাবে খাওয়া যায় না। একদিন একটু ভালো করে রাখতে পারো না? নিপা বলল, ওই সয়াবিনের তরকারিটা আমাকে দিও না। ছেলে নয়, মেয়ের দিকে তাকালেন নন্দিতা। কি দিয়ে খাবে? ডাল দিয়েই হয়ে যাবে। নিপা হাত বাড়ালো। শ্যামল মায়ের দিকে ফিরল। আজ মাংস করতে বলেছিলাম না? নন্দিতা হাসার চেষ্টা করলেন। মাংসের কেজি কত করে জানিস? যতই হোক, লোকে তো খাচ্ছে। কারা খাচ্ছে, কিভাবে খাচ্ছে তা আমার জানার দরকার নেই। তোর বাবা যে টাকা দেয় তা থেকে শেষ দিকে মাংস কেনা আমার পক্ষে সম্ভব নয়। নন্দিতা ঝাঁঝিয়ে উঠে দেখতে পেলেন নিরাপদ ঢুকছে। সেই গলায় তিনি বললেন, এসব কথা রোজ রোজ শুনতে আমার ভালো লাগে না, তুমি জবাবদিহি দাও। নিরাপদ চেয়ার টেনে নিলেন। নন্দিতা বসলেন না। নিরাপদ বললেন, আমার যা রোজগার তাতে এর চেয়ে বেশি হয় না শ্যামল। তুই পাশ করে চাকরি করলে ইচ্ছে মতো খেতে পারবি। চাকরি যেন হাতের মোয়া, চাইলেই পাবো। শ্যামল রুটি ছিল। নন্দিতা আরও বিরক্ত হলেন। এমনভাবে কথা বলছিস যখন, তখন কলেজে যাওয়াই বা কেন? তাতেও তো কিছু পয়সা বাঁচে। শ্যামল মায়ের দিকে তাকালো। আশ্চর্য, তোমরা কেউ সত্যি কথা ফেস করতে চাও না কেন বলো তো? আজকাল যেখানে ব্রিলিয়ান্ট রেজাল্ট করেও চাকরি পেতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আমার কোনো চান্স নেই, বুঝলে? ব্রিলিয়ান্ট রেজাল্ট করার চেষ্টা করেছিস কখনো? নন্দিতা যেন বাগে পেলেন। ব্রিলিয়ান্ট রেজাল্ট ইচ্ছে করলেই করা যায় না, তার জন্য প্রতিভা থাকা চাই। বাবা 2nd ক্লাসে বিএ পাশ করেছিল, তুমিও তাই। আমি গাছ থেকে প্রতিভা পেরে নেব? শ্যামল কথাটা বলা মাত্র নিপা উঠে গেল খাওয়া শেষ করে। নিরাপদ জিজ্ঞাসা করলেন, এ কি, ওর খাওয়া হয়ে গেল? মাথা নাড়লেন নন্দিতা। আমাকে জিজ্ঞাসা করো না, পাগল হয়ে গেলাম। ওনার সয়াবিনের তরকারিতে গন্ধ লাগে। নবাব কন্যা। শ্যামল বলল, বাবা মোটেই নবাব নয়,
সাধারণ মানুষও বলা যায় না। নিরাপদ অবাক হলেন। আমি সাধারণ মানুষ নই? না, এখন সাধারণ মানুষ শিখে গেছে বাঁচতে হলে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। যে 200 টাকা রোজগার করতো সে 300 পাওয়ার চেষ্টা করে। তুমি যত সব প্রিমিটিভ আইডিয়া নিয়ে বাস করছো। জামা কাপড়ের ইস্ত্রি নষ্ট হয়ে যাবে বাসে চড়লে, তাই 2 কিলোমিটার হেঁটে অফিসে যাও। আসলে রোজ 2 টাকা বাঁচাও। কিন্তু তোমার কলিগ শেয়ার ট্যাক্সিতে যায়, সে কিভাবে টাকা পায়? যতীন ঘুষ নেয়। তো কি হয়েছে? তার মানে তুই বলছিস কি? আজকাল যখন A to Z ঘুষ নিচ্ছে তখন তুমি সৎ থেকে আমাদের এই সয়াবিন খাচ্ছ? সারা পৃথিবী আজ জেনে গিয়েছে ধরা পড়ে প্রমাণিত না হওয়া পর্যন্ত ঘুষ অত্যন্ত স্বাভাবিক পদ্ধতি, যে পদ্ধতিতে মানুষ একটু সুস্থভাবে বেঁচে থাকতে পারে। নিরাপদ স্ত্রীর দিকে তাকালেন। শুনছ, ও আমাকে ঘুষ নিতে বলছে। নন্দিতা জবাব দিলেন না। শ্যামল বলল, মানুষের ধ্যান ধারণা চিরকাল এক জায়গায় আটকে থাকে না। আজ থেকে 200 বছর আগে মেয়েরা পড়বে কেউ ভাবতো না। 50 বছর আগে অফিসে চাকরি করার কথা চিন্তা করতো না। এখন এ নিয়ে প্রশ্ন কেউ তোলে? এই যে মা, আচ্ছা তোমার বয়স এখন কত বলো? 45-46 হবে, তাই না? নিরাপদ জিজ্ঞাসা করলেন। ওর বয়স নিয়ে তোর কি দরকার? তোমার ঠাকুমা, এমনকি তোমার মাকেও এই বয়সে দেখেছ কিভাবে শাড়ি পরতো ওরা? দিদিমা দিদিমা টাইপ না? অথচ মাকে দেখো, নিপার সঙ্গে কোনো ডিফারেন্স পাবে না, এটাই স্বাভাবিক। আর তুমি সেই কথামালায় জপে যাচ্ছ। নিরাপদ চুপচাপ খাচ্ছিলেন। এবার বললেন, দেখো শ্যামল, এসব কথা যা তুমি বললে তা আর আমার সামনে উচ্চারণ করো না। আমি যেভাবে এতদিন চালিয়েছি বাকি কটা দিন সেভাবেই চালাবো। শৈশব থেকে তোমাদের যেভাবে বড় করেছি তাতে কষ্ট থাকলেও স্বস্তি ছিল, আনন্দ ছিল। আজ বড় হয়ে যদি তোমার মনে হয় আমার আচরণের জন্য তোমাদের কষ্ট হচ্ছে, তাহলে আমার কিছু করার নেই। শ্যামল আর কথা বলল না। নন্দিতা চেয়ার টেনে নিঃশব্দে বসে পড়লেন। কয়েক সেকেন্ড যাওয়ার পর নন্দিতাই পরিবেশ স্বাভাবিক করার জন্য বললেন, শ্যামল, তোর তো ফাইনাল ইয়ার, এবার ইউনিয়ন করা ছাড়। খেতে খেতে মুখ না তুলে শ্যামল জিজ্ঞাসা করলো, চাকরি দেবে কে? মানে? নন্দিতা অবাক। তোমার কোনো ক্ষমতাবান দাদা বাবা ভাই আছে? না। মাথা নাড়লেন নন্দিতা। তোমার? নিরাপদের দিকে তাকালো শ্যামল। আমাকে কেউ হেল্প করেনি কখনো, কারণ তারা সবাই অর্ডিনারি। আজকার ইনফ্লুয়েন্সিয়াল সোর্স না থাকলে যে চাকরি পাওয়া যায় না তা একটা শিশুও বোঝে। আমার কেউ নেই, তাই আমি ইউনিয়ন করছি। নিচুতলা নেতাদের সঙ্গে ভাবসাব হয়ে গেছে, আর একটু উপরে উঠলে সোর্সটা অনেক বড় হয়ে যাবে। কেউ ইউনিয়ন রাজনীতি বকে যাওয়ার জন্য করে না, গুছিয়ে নেওয়ার গ্রাউন্ড ওয়ার্ক এটা। উঠছি। শ্যামল খাওয়া সেরে উঠে দাঁড়ালো। তোমার সঙ্গে আমার কোনো দিনও বনবে না বাবা। নিরাপদ বললেন, হয়তো, কিন্তু আমি আমার কর্তব্য করে যাব। ভালো, তবে না করলে আমি দুঃখিত নই। তোমাদের বড় করা কর্তব্য করেছি, কিন্তু তার বদলে আমার কোনো প্রত্যাশা নেই। যে যারটা বুঝে নিয়ে ভালো থাকলেই হলো। শ্যামল আর কথা না বাড়িয়ে চলে গেল। নন্দিতা স্বামীর দিকে তাকালেন। কথাটা ভেবেচিন্তে বললে, হ্যাঁ। মেয়ের বিয়ে দেওয়ার পর তোমার হাতে কিছু থাকবে। রিটায়ারমেন্টের আর বছর দেরি খেয়াল রাখো। তারপর যদি ছেলে না খাওয়ায়, তোমাকে খাওয়াবে? হ্যাঁ, নিশ্চয়ই, 100 বার খাওয়াবে। কারণ তোমার মতো হাড়ে দুব্ব গজানো কথা ওদের সঙ্গে আমি বলি না। তখন দেখব তুমি কী করো। রাগত নন্দিতা থালা গ্লাস তুলতে তুলতে কথাগুলো বলে ওগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিরাপদর হাতে তখন জলের গ্লাসটা, তার থালা ভেতরে চলে গিয়েছে। জলটা গলায় ঠেলে উঠে দাঁড়ালেন তিনি। কয়েক পা এগিয়ে এলেন আমাদের সামনে। এই হলো আমার সংসার, সবাই সবার মতো ভালো। তা এরকমটা চলে যেত, কিন্তু আমি একটা সমস্যায় পড়েছি। আজ সকালে একটা পোস্ট কার্ড পেয়েছি।
ওটা এসেছে কুচবিহার থেকে। যখন অফিসে বেরোচ্ছিলাম তখন পিয়ন আমার হাতে দিল। ওটা পাওয়ার পর আমি যাকে বলে দিশেহারা হয়ে পড়েছি কাউকে বলতে পারছি না। কি বলবো? বললে তো অনেক কথা বলতে হয়। আমি মিথ্যে কথা বলি না, কিন্তু এই সত্যি কথাগুলো কেউ বিশ্বাস করবে? ধ্যান ধারণা বদলাচ্ছে। ঘেচু মানুষ আদ্যিকালিয়া সন্দেহ করত, ভালোবাসত, এখনও বাসে, কিন্তু চেপে যাওয়ার উপায় নেই। সর্দি অথবা বসন্ত যেমন শরীর থেকে বের হবেই, এও তেমন। এখন যে চিঠি লিখে বারণ করব তার উপায় নেই। নিজের মুখে বললে অনেক কথা বলতে হয়। তাই সন্ধেবেলায় পোস্টকার্ডটা আমাদের লেটার বক্সে ফেলে এসেছি। ওরাই বাক্সটা খুলুক, দেখুক, তারপর যা হয় হবে। মঞ্চ অন্ধকার হয়ে গেল। আবার আলো ফুটলে দেখলাম পেছনের জানলা খোলা। ওই একই ঘর, কিন্তু জানলার বাইরে সকালের কচি আলো। সময়টা সকাল বলেই মনে হচ্ছে। একটা পোস্টকার্ড পড়তে পড়তে নিপা ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, চিঠি এসেছে। নন্দিতার গলা পাওয়া গেল। কার? নিপা মন দিয়ে পড়তে লাগলো, জবাব দিল না। ঘুম ঘুম চোখে শ্যামল ঘরে ঢুকলো। কার চিঠি রে? অদ্ভুত, নিপা বলল। মাথা মুন্ডু বুঝতে পারছি না। মা, এ ঘরে এসো। নন্দিতা ঢুকলেন। নিপা বলল, বাবার নামে চিঠি এসেছে। কে লিখেছে? কল্যাণী। সে আবার কে? কোথা থেকে? কুচবিহার। কুচবিহার? ওখানে ওর কেউ থাকে বলে জানতাম না তো। কি লিখেছে? পড়। নিপা পড়তে শুরু করলো। শ্রীচরণ কমলেশু, আশা করি ভালো আছো। দীর্ঘ 30 বছর পর নিতান্ত বাধ্য হয়ে তোমাকে চিঠি লিখছি। অনেক কষ্টে তোমার ঠিকানা পেয়েছি। আশা করছি তুমি আমাকে ভুলে যাওনি। আমার একমাত্র মেয়ে মালবিকা অসুস্থ। এখনকার ডাক্তার রোগ ধরতে পারছে না। তারা কলকাতায় যেতে বলছে, অথচ সেখানে আমার কোনো বল ভরসা নেই। তাই তোমার সাহায্য চাই। আমরা আগামী মঙ্গলবার তিস্তা তোরসায় রওনা হব। যদি তোমার আপত্তি থাকে তাহলে অবিলম্বে জানাও। প্রণাম নিও। ইতি, কল্যাণী। নন্দিতার মুখ থেকে শব্দ ছিটকে বের হলো, কি আশ্চর্য, এখানে এসে উঠছে নাকি? নিপা বলল, বাবার কাছে সাহায্য চেয়েছে। শ্যামল বলল, আর লোক পেল না। বাবা কাকে চেনে? নন্দিতা চেয়ার টেনে বসে পড়লেন। কোথাকার কে ফুস করে লিখে দিল যে আসছে। নিপা বলল, বাবার কোনো দুঃসম্পর্কের আত্মীয়রা? নন্দিতা অদ্ভুত ভঙ্গিতে হাত উল্টে বললেন, কে জানে। এই সময় বাজারের ব্যাগ হাতে নিরাপদ ঘরে ঢুকলেন। কাঁচা লঙ্কা আবার আকাশ ছোঁয়া হয়ে গেল। কল্যাণীকে? নন্দিতা প্রশ্নটা ছুড়ল। কল্যাণী? চিঠিটা দে নিপা। নিপা চিঠিটা এগিয়ে দিতে নিরাপদ সেটাই চোখ রাখলেন। কল্যাণী বলে কাউকে চেনো না? চিনতাম। সে কে? মালদায় থাকতো। কোচবিহারে গিয়েছে জানতাম না। নিরাপদ বললেন, মালদার মকদমপুরে আমাদের পাশের বাড়িতে থাকতো। আমি তখন কলেজে পড়ি। আর ও কত হবে, ক্লাস 9-10। অবশ্য সেই কল্যাণী আর এই কল্যাণী এক কিনা বলতে পারবো না। নিপা বলল, লিখেছে 30 বছর পরে চিঠি লিখছে। তাহলে এক হতেই পারে, বিয়ের পর মালদা থেকে কোচবিহার চলে গেছে। হতে পারে ওর বিয়ের আগেই আমরা কলকাতায় চলে আসি। নন্দিতা আর পারছিলেন না। তোমার সঙ্গে কি সম্পর্ক ছিল? সম্পর্ক? তখন আর কি সম্পর্ক হবে? আমার কাছে অঙ্ক করতে আসতো। তুমি একে পড়াতে? টাকা নিতাম না, দেখিয়ে দিতাম। কোনো সম্পর্ক না থাকলে এতদিন পরে এখানে এসে ওঠে? এখানে ওঠার কথা তো লেখেনি। আর কি লিখবে? শোনো, ওর ওঠা চলবে না, আজই লিখে দাও। বেশ, কিন্তু আবার কিন্তু কিসের?
যা লিখেছে তাতে তিস্তা তোরসায় আজই পৌঁছবার কথা। মঙ্গলবার রওনা হলে বুধবার, বুধবার তো আজই। চিঠি আসতে অনেক সময় লেগেছে। সে কি? নন্দিতা আর্তনাদ করে উঠলেন। তাহলে কি হবে? শ্যামল বলল, চেঁচাচ্ছ কেন? যদি আসে চা খেতে দিও, ফ্রেশ হয়ে গেলে নিজেরাই বলবে কোথায় যাবে। আফটার অল বাবার পরিচিত। তিস্তা তোরসা কখন আসে বাবা? নিপা জিজ্ঞাসা করল। সকালে। নিরাপদ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। নিপা চোখ বড় করে বলল, বাবা ট্রেনের টাইম পর্যন্ত জানে? গার্লফ্রেন্ড আসছে তো। শ্যামল আস্তে করে বলল, অস্বচ্ছি। পিটি পিটি এত এত বছর ঘর করছি, কখনো বলেনি। নন্দিতা গজগজ করতে করতে চলে গেলেন। শ্যামল বলল, আমার না কেমন সন্দেহ হচ্ছে, বাবা পোস্ট কার্ডটার খবর জানতো? হ্যাঁ রে, সিলমোহর না দেখেই সব বলে দিল চিঠি আসতে সময় লেগেছে। প্লাস তিস্তা তোরসার সময় আগে থেকে জানার কোনো কারণ নেই। ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে রে, ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে। একটা ট্যাক্সির শব্দ মনে হলো, একটা ট্যাক্সির শব্দ হলো মনে হচ্ছে। দাঁড়া দেখি। মুখ ধুসনি ভূতের মতো বাইরে যাচ্ছিস? তুই বাথরুমে যা, আমি দেখছি। ও হ্যাঁ, বাবার ঘরে একটা তোয়ালে আছে, ওটা বাথরুমে রেখে দে। গামছাগুলোর যা অবস্থা। নিপা ভাইকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। শ্যামল গালে হাত বোলালো, তারপর জানালায় গিয়ে দাঁড়ালো। হাই বাপ! তারপর উত্তেজিত গলায় ডাকলো, মা, মা! নন্দিতা এলেন। কি হলো? এসে গেছে। সে কি? হ্যাঁ, বেডিং নিয়ে এসেছে। তোমার বয়সী মহিলা, ফর্সা, সঙ্গে একটা মেয়ে। দেখে অসুস্থ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে না? না, দিব্যি নিপার সঙ্গে কথা বলছে। বলছি। মা, তুমি আবার ওদের সামনে রাগ করো না। আফটার অল দে কামিং ফ্রম কুচবিহার। নিপা স্যুটকেস নিয়েছে, ভদ্রমহিলা বেরিং। তুই এখানে দাঁড়িয়ে কী করছিস? বাথরুমে যাব। যাচ্ছি। শ্যামল হড়বড়িয়ে গেল ভেতরে। নন্দিতা কী করবেন বুঝতে পারছিলেন না। হঠাৎ টেবিলের ওপর পড়ে থাকা ছেঁড়া কাপড় তুলে টেবিল পরিষ্কার করতে লাগলেন, চেয়ারগুলো ঝাড়লেন, এবং তখনই নিপা সুটকেস হাতে ঢুকলো। মা! বেডিং নিচে নামিয়ে কল্যাণী হাজির করলেন। নমস্কার। নন্দিতা প্রতি নমস্কার করলেন। তারই বয়সে হতে পারে, কিন্তু ভারী চেহারা, মাথায় সিঁদুর নেই লক্ষ্য করলেন। নিপা বলল, আমি বলেছি আমরা আজই চিঠি পেলাম। কল্যাণী বললেন, শুনে খুব খারাপ লাগছে। না, ঠিকই আছে, বসুন। তোমার নাম কি? 17-18 মেয়েটি শান্ত গলায় জবাব দিল, মালবিকা। ওরই চিকিৎসার জন্যে আসা। আপনাদের তো চেনার কথা নয়। যিনি চিনতেন তিনি এখন আমাকে দেখলে চিনতে পারবেন কি না সন্দেহ হচ্ছে। অনেককাল আগের কথা তো। বাবা চিনতে পেরেছেন। আপনি বাবার কাছে পড়তে যেতেন তো? যাক, মনে আছে তাহলে। মা, বাবা কোথায়? বাবা, বাবা! নিপা চেঁচালো। নন্দিতা বললেন, বসুন। এই সময় নিরাপদ ঘরে এলেন। তার চোখে মুখে বিস্ময়, বিস্ময় কল্যাণীর মুখেও। প্রথম কথা বললেন কল্যাণী, তুমি প্রায় একই রকম আছো নিরাপদদা। একই রকম কি থাকা যায়? বয়স হচ্ছে না। আমাকে চিনতে পারছো? মুখ পাল্টায়নি, মোটা হয়েছ। এই আমার মেয়ে। বা হাতে প্রণাম করা ঠিক নয়, তাই প্রণাম করতে পারছে না। কেন? ডান হাতে কী হয়েছে? ওই তো মুশকিল, ডাক্তাররা ধরতে পারছেন না। ডান হাত নাড়তেই পারছে না ও। যা করার বা হাতে করতে হচ্ছে, অথচ ডান হাত একটুও অবশ হয়নি। নিপা বলল, মালবিকা, তুমি আমার সঙ্গে এসো।
মালবিকা তার মায়ের দিকে তাকালো। কল্যাণী বললেন, নিরাপদা, কলকাতায় আমার কোনো আত্মীয় স্বজন নেই। ওর চিকিৎসার জন্য আমাকে কিছুদিন এখানে থাকতে হবে। একজন ভালো ডাক্তার আর থাকার ব্যবস্থা তুমি করে দাও। আমি তো তেমন কাউকে, বিড়বিড় করলেন নিরাপদ। ব্যবস্থা হয়ে যাবে। শ্যামলের গলা পাওয়া গেল। পরিষ্কার হয়ে সে ঘরে ঢুকলো। আমাদের ইউনিয়নের একটি ছেলের বাবা নামকরা নার্ভের ডাক্তার, আপনি চিন্তা করবেন না। মা, এরা এখনও দাঁড়িয়ে আছেন? কী রে নিপা, আপনার ছেলে? কল্যাণী নন্দিতের দিকে তাকালেন। শ্যামলী জবাব দিল, হ্যাঁ, ও ও বড়, আমি ছোট। এবার বিয়ে দেব। নন্দিতা কিছুই বলতে পারলেন না। তার দীর্ঘশ্বাস পড়ল। শ্যামল বলল, মা, ওনাকে নিয়ে যাও। কত দূর থেকে এসেছেন, ফ্রেশ হওয়ার দরকার। কল্যাণী শ্যামলের দিকে তাকিয়েছিলেন। এবার নন্দিতার কাছে এলেন। আপনার ছেলে কিন্তু নিরাপত্তার ধরনটা পায়নি, বরং মেয়ের সঙ্গে খুব মিল আছে। আচ্ছা বৌদি, আমি এমনভাবে এসে পড়ায় আপনার তো কোনো অসুবিধা হয়নি? ও মা, আমার অসুবিধা হবে কেন? আসুন। আসলে এখানে জায়গার বড় সমস্যা। সেই আদ্যিকালের বাড়িটাকে বাড়াবার কোনো চেষ্টা করেননি আপনার দাদা। নন্দিতা উঠলেন। কল্যাণীকে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলেন, মালবিকার বাবা? 5 বছর। ও। নন্দিতাকে সত্যি বিমর্ষ দেখালো। তিনি কল্যাণীকে নিয়ে চলে গেলেন। শ্যামল বেডিংটাকে নিয়ে এলো এক পাশে। এই সময় নিরাপদ ঢুকলেন। ছেলেকে বেডিং সরাতে দেখলেন। তোর মাকে জিজ্ঞাসা কর বাজার থেকে কিছু আনতে হবে কিনা। এই তো বাজার করে নিয়ে এলে। হ্যাঁ, তবু মানে ওরা হলে মা বলবে। শ্যামল বেরিয়ে গেল। নিরাপদ চেয়ারে বসলেন, চোখ বন্ধ করলেন। নন্দিতা বললেন, বসে না থেকে বেরো। চমকে চোখ খুললেন নিরাপদ। মানে? একটা মোটামুটি হোটেল খুঁজে এসো। হোটেল? এ পাড়ায় হোটেল আছে নাকি? যে পাড়ায় আছে সেখানে যাও। আমার অফিস? খুঁজতে দেরি হলে যাবে না, সিএল নেবে। বেশ, কিন্তু ওরা দুটি মেয়ে হোটেলে থাকবে, ঠিক হবে? বাহ, চমৎকার। আমাকে যখন একা আরিয়াদহে যেতে বলো তখন এমন দুশ্চিন্তা হয় না। আমিও কোনো কথা শুনতে চাই না। আজ বিকেলেই ওদের বিদায় করো। আস্তে কথা বলো নন্দিতা। তোমাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমি যেন ভিলেনের মতো আচরণ করছি। নন্দিতা গলা নিচে নামালেন। আমি তোমাকে একবারও জিজ্ঞাসা করিনি বিয়ের আগে কতটা প্রেম ছিল। সেই প্রেম স্বর্গে ছিল না মাটিতে নেমেছিল? বুক জ্বলে যাচ্ছে, তবুও জিজ্ঞাসা করিনি। কারণ কি জানো? নিরাপদ নীরবে মাথা নেড়ে না বললেন। ওই যে, আমি কখনো মিথ্যে বলি না, পাপ করি না। ফস করে যদি সত্যি কথাটা বলে ফেলো তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সত্যি কথা। নইলে কোন জোরে এত বছর বাদে এখানে এসে ওঠে? তার উপর স্বামী নেই, সোনাই সোহাগা। স্বামী নেই মানে? 5 বছর আগে বিধবা হয়েছেন। তার আগে থেকেই স্কুলে পড়ান। ও, শুনে দুঃখ উতলে উঠেছে। যা তা বকছো। শোনো, আমার এখানে 3টে ঘর। একটায় আমি আর নিপা শুই, আর একটাতে তুমি আর শ্যামল। এই ঘরটায় কেউ শুতে পারে না। পারে? এমনিতে পারার কথা না, রাত্রিরে আরশোলা বের হয়। ওদের আমি আর শোয়ার ঘরে ঢোকাতে পারবো না। আচ্ছা, যাও, ওঠো, হোটেল খুঁজে এসো, যাও। নিরাপদ উঠলেন এবং নিপা ঢুকলো। মা, মেয়েটা খুব ভালো। নিরাপদ মেয়ের দিকে তাকালেন। ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়। আমি অনেক বলতে বলতে একটি শোনালো। বেচারা ডান হাতটা একদম নাড়াতে পারে না, কথা বলে নিচু গলায়, খুব কষ্টে আছে। আর কিছু? নন্দিতা জিজ্ঞাসা করলেন। আহা, একটা ভালো মেয়েকে ভালো বলবো না? নিরাপদ বললেন, যাই। শ্যামল এলো ঘরে। কোথায় যাচ্ছ? হোটেল খুঁজতে।
ইটস টু মাচ। অসুবিধা হলে আমাকে বলো, আমি গেস্ট হাউস ঠিক করে দেব। গেস্ট হাউস? নিরাপদ অবাক। হ্যাঁ, পার্টির লোকদের ওসব জানাশোনা আছে, খরচ কম হবে, তাহলে তো হয়ে গেল। মা, মালবিকাকে আজ যাতে ডাক্তার দেখানো যায় তার ব্যবস্থা করছি, বুঝলে? নন্দিতা কোনো কথা না বলে ভিতরে চলে গেলেন। নিরাপদ বললেন, কী যে সব হয়ে গেল বলো তো? নিপা জিজ্ঞাসা করলো, কি আবার হবে? ওরা এলো, তোদের মায়ের অসুবিধে হবে বুঝতে পারছি। মা প্রথম প্রথম ওরকম করে, পরে ঠিক হয়ে যাবে। তোমার বন্ধু বিপদে পড়েছে। বন্ধু? বাহ, একই পাড়ায় থাকতে তোমার চেয়ে তো বেশি ছোট নয়। আমাদের সময় ছেলেমেয়েদের বন্ধুত্ব হতো না। কেন? বড়রা সেটা স্বাভাবিক চোখে দেখতো না। তাহলে মেলামেশা করলে কি বলা হতো? ভাই বোনের সম্পর্ক ভাবা হতো। উনি তোমাকে দাদা বলে চিঠি লিখেছেন, ওই নিয়ে আমি। নিপা হাসল। নিয়ম আবার কি, যখনকার যা চল। শ্যামল হেসে ফেলল। সমবয়সী হলে কথাই হতো না, হলে সেটা স্বাভাবিক বলে গণ্য করা হতো না। নিপা হাসল। তাহলে কল্যাণী পিসিকে তোমার গার্লফ্রেন্ড বলা যাচ্ছে না? বললাম তো, আমাদের সময় ওসবের রেওয়াজ ছিল না। শ্যামল ঝাঁকিয়ে উঠল। তুমি এমনভাবে কথা বলছো যেন মান্ধাতার বাবার আমলের লোক। 30 বছর আগে, মানে 1962, উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি সুপারহিট। এই পথ যদি শেষ হয়, গান গাওয়া হয়ে গেছে। গুল মারছ? আমি বেরোলাম, মালবিকা ডাক্তার ঠিক করে আসি। শ্যামল চলে গেল। নিপা পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ বাবা, 60-61-তে অপুর সংসার বেরিয়ে গেছে। তো কি হয়েছে? জুটো প্রাচীন ছিল না? ওটা সিনেমায়, জীবনে নয়। তখন সন্ধ্যার পর কোনো মেয়েকে ট্রামে দেখা যেত না। তোমার কথা শুনলে মনে হচ্ছে সতীদাহ প্রথা যখন চালু ছিল তার থেকে ওই সময়টা খুব বেশি এগোয়নি। নিপা চলে যাচ্ছিল, নিরাপদ তাকে ডাকলেন। শোন। নিপা দাঁড়ালো। নিরাপদ বললেন, কখনো কখনো এগোয় না। এই যেমন তোর মা, রামমোহনের সময় একজন মা যেভাবে রিয়াক্ট করতেন, 92-তে উনি একইভাবে করছেন। ছাই, মা ভয় পাচ্ছে, খরচ কুলোতে পারবে না ভেবে। তুমি এক্সট্রা দেবে না। নিপা বেরিয়ে গেল। একটু চুপ করে বসে নিরাপদ পাঞ্জাবিটা খুলতে গিয়ে সামলে নিলেন। কল্যাণীকে ঢুকতে দেখে হাসার চেষ্টা করলেন। তোমার অফিসে দেরি হচ্ছে না নিরাপদদা? না না, বিশ্বাস করো, কোনো উপায় ছিল না। আরে ঠিক আছে। তুমি কিন্তু বেশি পাল্টাওনি, শুধু চুল খসে গিয়েছে। কি সুন্দর কোকড়া চুল ছিল তোমার, ঢেউ খেলানো, সামনে সিঙ্গারা। আমরা উত্তম কুমার বলতাম, মনে আছে? সব চলে যায়। নিঃশ্বাস ফেলেন কল্যাণী। আমার কথা তোমার মনে ছিল? নিরাপদ ঢোক গিললেন। ওই মানে ছোটবেলার কথা মনে হলে ব্যাস। আসলে সংসারের চাপে দম ফেলার উপায় নেই। তোমার ছেলে মেয়ে দুটি খুব ভালো, ওদের মাও। মালবিকার বাবার কি হয়েছিল? 8 বছর শয্যাশায়ী ছিলেন, 2বার স্ট্রোক হয়েছিল, 3য়বারে চলে গেলেন। ও, সব একাই সামলাতে হচ্ছে? দোকা কোথায় পাবো? মেয়েটার বিয়ে দেবো ভাবছিলাম, তা দেখো এই কাণ্ড। ওই মেয়েকে বিয়ে করবে কি করে হলো হঠাৎই? নীরাদা, তোমার মনে আছে তুমি আমাকে একটা চিঠি লিখেছিলে? চিঠি? হ্যাঁ, আমি যেন মন দিয়ে পড়াশোনা করি, বাঁচার না হই, পাড়ার যেসব ছেলে আমার সম্পর্কে আগ্রহী তাদের পাত্তা না দিই, এসব উপদেশ দিয়েছিলে। চিঠিটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। খুব রাগ হয়েছিল তাও। হ্যাঁ, তুমি খুব ছটফটে ছিলে। আর মাথায় গোবর ছিল,
3-4 বার করে বোঝাতে হতো। আমি জানি নীলাদা, আমাকে দেখে তুমি খুশি হয়েছ, কিন্তু তুমি ভালো নেই। যা বাজার তাতে ভালো থাকা যায়? বড় চাকরি তো পেলাম না। নিরাপদ উঠে দাঁড়ালেন। নিপা চায়ের 2টো কাপ নিয়ে এলো। মালবিকা চা খায় তো? মাঝে মাঝে। কল্যাণী জবাব দিলেন। মালবিকা, এ ঘরে এসো। নিপা চেঁচালো। বাবাকে চা দেবে না? বাবা 1 কাপ খেয়েছে, আর খাবে না। পিটপিটে আছে তো। মালবিকা এলো। নিপা বলল, নাও তোমার চা। মাথা নাড়ল মেয়েটি, লাজুক হাসলো। তাহলে কি খাবে? কিছু না। নিরাপদ বললেন, ওকে মুড়ি এনে দে, আর চা বেশি হলে আমাকেই দিতে পারিস। নিপা অবাক হয়ে বাবাকে কাপটা দিয়ে রান্নাঘরে চলে গেল। চায়ে চুমুক দিয়ে নিরাপদ জিজ্ঞাসা করলো, তুমি নাকি ভালো গান গাও? না না, লজ্জা পেল মালবিকা। শুনলাম, একদিন শুনতে হবে তোমার গান। কল্যাণী বললেন, কুচবিহারি ও রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে। এই হাতের ব্যাপারটা হওয়ার পরই সব থামাতে হচ্ছে। নিপা এলো 1 বাটি মুড়ি নিয়ে, টেবিলে রেখে ইশারা করলো মালবিকাকে। কল্যাণী জিজ্ঞাসা করলেন, তুমি কি পড়ো? MA GRE দিয়েছি। সেটা কি? নিরাপদ জবাব দিলেন, পাগলামি। আমেরিকায় পোস্ট গ্রাজুয়েট পড়তে যাওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হয়, ও জোর করে দিয়েছে। জোর করে কেন? আমাদের ঘরের মেয়ে কি আমেরিকায় পড়তে যেতে পারে? ওরা পড়ার খরচ দেবে না? মানে স্কলারশিপ? তা হয়তো দেবে, কিন্তু প্লেনের ভাড়া দেবে কি? যদি পাশ করে তাহলে তোমার দেওয়া উচিত নিরাপদা। কল্যাণের কথা শেষে নন্দিতা ঢুকলেন। কেন, এদেশে MA পড়া যায় না? নিপা বলল, যায়, তারপর আর কিছু হয় না। আর ও দেশে পড়াশুনো করে কেউ বেকার বসে আছে এমন একটা উদাহরণ দেখাতে পারবে না। নন্দিতা মাথা নাড়লেন। অদ্ভুত, দেখুন তো ভাই, ওই একা মেয়ে অদূরে যাবে? কোনো দিন একা বর্ধমানেও যায়নি। আমি তো প্রার্থনা করছি ও যেন পাশ না করে। তা তো করবেই, মেয়েরাই মেয়েদের শত্রু হয়। কল্যাণী বললেন, অবশ্য খরচের দিকটাও দেখতে হবে। খরচ? নিপা মুখ ফেরালো। আমার বিয়েতে বাবা খরচ করতো না? কল্যাণী মাথা নাড়লেন। হ্যাঁ, করতেই হবে। সেটা না করে প্লেন ভাড়া দিয়ে দিক, অনেক কম হয়ে যাবে। অদ্ভুত কথা। তারপর বিয়ের সময় কি হবে? নন্দিতা চেঁচিয়ে উঠলেন। সেটা আমি বুঝবো, তোমাদের চিন্তা করতে হবে না। নিপা গম্ভীর মুখে বলল, মেয়েরা বড় হলে বিয়ে ছাড়া তোমরা চিন্তা করতে পারো না, যেন বিয়ে দিলেই কাঁধ থেকে বোঝা নামাতে পারলে। সেই বিয়ে ক্লিক না করলে তো জীবনটাই নষ্ট, তা ভাবতে চাও না। তাছাড়া তাছাড়া বিয়ে ছাড়া মেয়েদের অনেক কিছু করার আছে, এটা বুঝতে চেষ্টা করো। নন্দিতা রেগে গেলেন। ঠিক আছে, ও যদি পাশ করে তাহলে প্লেন ভাড়া দিয়ে দেব, তারপর কোনো প্রয়োজন হলে আমাদের কাছে এসো না। কল্যাণী বললেন, ওদেশে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে একা গেলে তেমন অসুবিধে হওয়ার কথা নয়। কেউ নেই? নিরাপদ মাথা নাড়লেন। আমাদের ফ্যামিলির কেউ বিদেশে যায়নি। নিপা বলল, আমার মামার বাড়ির দিকেও কেউ নেই, অথচ আমার বন্ধুদের কেউ না কেউ লন্ডনে অথবা নিউ ইয়র্কে থাকে। নিউ ইয়র্ক না নিউ জার্সি? উচ্চারণ করেই থেমে গেলেন নিরাপদ। নিউ জার্সি মানে? নিপা জিজ্ঞাসা করল। ওটা আমেরিকার একটা জায়গার নাম। সেটা জানি, সেখানে তোমার পরিচিত কেউ থাকেন? আমার নয়,
নিরাপদ ফাপড়ে বললেন, তোর মায়ের পাড়ার একজন থাকতো, সে এখন ওখানে আছে, খুব বড় শিল্পপতি। নিরাপদ বলে ফেললেন, আমার পাড়ার? কি চাতা বলছো? নন্দিতা খেকিয়ে উঠলেন। নিরাপদ স্ত্রীর দিকে তাকালেন, তোর এখন মনে নেই? আশ্চর্য, আমার মনে নেই আর তুমি মনে রেখে বসে আছো? তুমি দেখেছো তাকে? না, তুমি বলেছিলে। আহ, নামটা বলবে তো। পার্থ, পার্থ সান্যাল। নিরাপদ স্বাভাবিক বলার চেষ্টা করলেন। অসম্ভব! শব্দটা ছিটকে এলো নন্দিতা মুখ থেকে। অসম্ভব কেন? নিপা জানতে চাইল। ও, তুমি তুমি এখনো মনে করে রেখেছ ওর ওখানে নিপা যাবে? নিরাপদ মাথা নাড়লেন। যাবে বলিনি, কারণ নাম মনে পড়ছিল না বলে ওর কথা মনে এলো। তাছাড়া ভদ্রলোক তো আমাদেরই বয়সী, ওখানে এখন প্রতিষ্ঠিত। আপনাদের আত্মীয়? কল্যাণী জানতে চাইলেন। না না, পাড়ায় থাকতো, বাজে টাইপের ছেলে, মেয়েদের দেখলেই পেছনে লাগতো। নন্দিতার গলায় একরাশ বিরক্তি ঝরে পড়ল। ছেলে বলছেন? কল্যাণ একটু অবাক। 30 বছর আগে ছেলে ছিল, এখন পৌর। নিরাপদ বললেন। নিপা হেসে উঠল শব্দ করে। মা, তুমি একটা যাচ্ছে তাই। 30 বছরে মানুষের সব কিছু পাল্টে যায়। ভদ্রলোক ওদেশে প্রতিষ্ঠিত, মানে কি বোঝো না? নন্দিতা বলতে বাধ্য হলেন, এতগুলো বছর আমি যাকে জানি না তার কাছে তুই যাবি? তার ঠিকানাও আমার জানা নেই। ঠিকানা বের করতে অসুবিধে কি? আরিয়াদহে নিশ্চয়ই ওর আত্মীয় স্বজন থাকেন, তারাই বলে দেবেন। আমি ঠিকানা জোগাড় করে আনছি। তুমি একটা চিঠি লিখবে মা, প্লিজ। নিপা আবদার করল। মরে গেলেও না। এ সময় শ্যামল ঢুকল। গম্ভীর ব্যাপার মনে হচ্ছে। নিপা বলল, দেখ না শ্যামল, মায়ের ছেলেবেলার একজন যখন আমেরিকায় থাকে একবারও বলেনি আমি যদি পাশ করে ওখানে যাই ভদ্রলোকের সাহায্য পাওয়া যেত। মাকে বলছি একটা চিঠি লিখে ভূমিকা করে রাখতে, মা রাজি হচ্ছে না। নো কমেন্টস। বাবাকে ওই ব্যাপারে কথা বলে অনেক জ্ঞান শুনেছি, আর ফার্দার ভিকটিম হতে চাই না। হ্যাঁ পিসিমা, আপনার ব্যবস্থা হয়েছে। কল্যাণী জিজ্ঞেস করলেন, কি হলো শ্যামল? আজ বিকেলে ডক্টর এসকে সেন মালবিকাকে দেখবেন। ভদ্রলোকের 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। ম্যানেজ করেছি। আমার বন্ধুর বাবার একটা গেস্ট হাউস আছে, সেখানে দিন কয়েক থাকতে পারবেন, খুব সামান্য চার্জ। এখনই পাওয়া যাবে তো? কল্যাণী খুব খুশি। ইচ্ছে হলে যেতে পারেন। শ্যামল যেন রাজ্য জয় করে এসেছে। সে কি, এখনই যাবেন মানে? নন্দিতা প্রতিবাদ করলেন। না, ও বলছে যখন। কল্যাণী থতমত। বলুক, এ বাড়িতে পা দিয়ে ভাত না খেয়ে যাওয়া চলবে না। আমার মেয়ের বিয়ে দিতে হবে, বুঝলেন? নন্দিতা জোর গলায় বললেন। পিসিমা থাকুন, কিন্তু আমি বিয়ে করব না। তুমি শুধু চিঠিটা লিখো। সবাই হেসে উঠল। নন্দিতা রাগ করে ভেতরে চলে গেলেন। শুধু হাসলেন না নিরাপদ, তাকে চোর চোর দেখাচ্ছিল। এখন বিকেল। দৃশ্যান্তর হওয়ায় দেখা গেল সেই একই ঘর। নন্দিতা চুপচাপ বসে আছেন, কোথাও কোনো শব্দ নেই। নিরাপদ প্রবেশ করলেন। গেস্ট হাউসটা খারাপ নয়, শ্যামল আর নিপা ওখানেই থেকে গেল, পরে আসবে। নন্দিতা কথা বললেন না। নিরাপদ এক পা এগোলেন। কি হয়েছে? এইভাবে নিজের গায়ের জ্বালা মেটালে? মানে ছেলে মেয়ে এমনকি ওই মহিলার সামনে অপমান করলে? কি বলছো? কি বলছি তা বুঝতে পারছো না? না, এতকাল ভাবতাম সরল গো বেচারা, ভুল ভাবতাম। পেটে পেটে তোমার এত ছিল? ছি! নন্দিতা, তুমি আমাকে অপমান করেছো। কিভাবে?
ওই মহিলাকে এ বাড়ি থেকে চলে যেতে বলায় তুমি প্রতিশোধ নিলে পার্থর কথা তুলে। তুমি আমাকে সন্দেহ করো। না, নিশ্চয়ই করো। 30 বছর ধরে তুমি আমার সঙ্গে অভিনয় করে এসেছো ভালো মানুষের, মনে মনে সন্দেহ করেছো। আজ সুযোগ বুঝে সেটা ব্যবহার করলে। তুমি ভুল করছো। ভুল? আমার মেয়েকে তুমি পার্থ সান্যালের সাহায্য নিতে পরামর্শ দিচ্ছ। তুমি জানো পার্থকে আমি কোনো দিন প্রশ্রয় দেইনি। সে যখন জানবে আমার মেয়ে তার কাছে যাচ্ছে তখন উফ, আমি ভাবতেও পারি না। শোনো, তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কি বলবো? ওই মহিলা আশায় তুমি খুশি হওনি? আমি তোমার কাটা? দেখো, তুমি তো প্রায়ই বলো আমার সম্পর্কে তোমার কোনো আগ্রহ নেই। 10 বছর তুমি এক বাড়িতে থেকেও আলাদা, তাহলে আমাকে নিয়ে এত জলো কেন তুমি? এর উত্তর আমি তোমাকে দেব না। ছেলেমেয়েরা ভাবলো তোমার মতো আমারও একজন বয়ফ্রেন্ড ছিল। বুড়ো বয়সে দাঁত পড়ে গেলে লোকে মারি দিয়ে চিবোয়, তুমি সেই কাজটা করলে। নন্দিতা কান্না চাপতে চাপতে বেরিয়ে গেলেন। নিরাপত্তা যাওয়া দেখলেন, তারপর থপথপে পায়ে আমাদের দিকে এগিয়ে এলেন। কি নাটক করার কথা ছিল, কি নাটক হয়ে গেল। নন্দিতা বলে গেল আমি ইচ্ছে করে ওকে অপমান করেছি, ওকে সন্দেহ করি। আমি জানতাম না, এখন মনে হচ্ছে হয়তো তাই। তাহলে আমি সত্যি কথা বলি, পাপ করিনি। এসব বলার কোনো মানে হয় না। নন্দিতা আমাকে ভালোবাসে না, অথচ কাউকে ভালোবাসতে দেবে না। আমিও নন্দিতাকে ছেড়ে থাকতে পারবো না, অসহ্য হলেও। আচ্ছা ধরুন, না, খামোকা ধরতে যাবেন কেন? নিজের চোখেই দেখুন। আজ যে নাটকটা করার কথা ছিল তাতেই অভিনয় করছি আমরা, তবে একটু ছোট করে নিতে হচ্ছে। অনেকটা সময় চলে গেছে তো। তবে তার আগে একটু বিরতি দেব, 5 মিনিটের। নিরাপদ ইঙ্গিত করতেই পর্দা পড়ে গেল। বাইরে বেরিয়ে সিগারেট খেতে খেতে আমরা ঠিক করতে পারছিলাম না নিরাপদ পাপ করেছেন কিনা। বস্তুত সবাইকে আমাদের খুব স্বাভাবিক মনে হচ্ছিল। নিরাপদ একটু ভালো মানুষ। ওই রকম স্বামী হলে বিয়ের কিছুদিন বাদে স্ত্রীরা একটু হম্বিতম্বি করবেনই। তবে পার্থ সান্যালের ব্যাপারটা তোলা নিয়ে আমরা দ্বিমত হলাম। বিরতির পর মঞ্চটির কোনো পরিবর্তন দেখা গেল না। নন্দিতা খাবারের ব্যবস্থা করছেন। সময়টা রাত। নিপা তাকে সাহায্য করছে। নন্দিতা বললেন, ওদের ডাক। নিপা চাচালো, খাবার দেয়া হয়েছে। নিরাপদ ঝুঁকলেন, ধোপ দুরস্ত। চেয়ার টেনে নিয়ে বললেন, শ্যামল কোথায়? নন্দিতা মাথা নামিয়ে বললেন, এই ফিরল, বাথরুমে গিয়েছে। রাত 9:30 বাড়ি ফেরা তুমি অ্যালাউ করছো নন্দিতা? দিস ইজ টু মাচ। কলেজে পড়া ছেলের এতখানি স্বাধীনতা আমি বরদাস্ত করব না। বলি কিন্তু শোনে না। নিরাপদ মাথা নেড়ে চেয়ারে বসলেন। আমার ওষুধটা? নিপা একটা কৌটো এগিয়ে দিলে তিনি সেটা থেকে ক্যাপসুল বের করে মুখে দিয়ে জল খেতেই শ্যামল ঢুকল। আজকের মেনু কি? চিকেন কারি, রুটি, সালাদ আর পায়েস। কাল পুডিং করো তো, শ্যামল বলল। বাপের পয়সায় পায়েস পুডিং পেদাচ্ছ, অথচ কোনো কথা কানে যাচ্ছে না। নিরাপদ ছেলের দিকে তাকালেন। তার মানে? তোমাকে বলেছি এত রাত পর্যন্ত বাইরে থাকবে না, ইউনিয়নের কাজে দেরি হয়ে যায়। ও শোনো শ্যামল, এ বাড়িতে থাকতে হলে তোমাকে ইউনিয়ন ছাড়তে হবে। কেন? কারণ আমি চাই না আমার ছেলে একটা হ্যাগার্ড হোক, ময়লা পাজামা, পাঞ্জাবি আর কাঁধে ব্যাগ। ভবিষ্যতের 12টা বাজানোর পক্ষে যথেষ্ট। তুমি বুর্জোয়াদের মতো কথা বলছো। তাই? কোন সর্বহারা চিকেন কারি আর পায়েস খায়? নিরাপদ চেঁচিয়ে উঠলেন, তোমাদের সর্বহারা নেতার ছেলে তো ক্যাপিটালিস্ট। এই সময় দর্শকরা উসকুস করে উঠল। একজন চেঁচিয়ে উঠল, পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে, নাটক বন্ধ করে দেব। নিরাপদ আমাদের দিকে তাকালেন। তা আপনারা পারেন। হিটলার কিংবা মুসোলিনি ডিক্টেটর ছিলেন, এখন একটা কমিটি সেই ভূমিকায় চলে গিয়েছে। কিন্তু ভাই,
আপনারাই তো হাসমিকে নায়ক করেছেন, খামোখা ভিলেন হবেন কেন? আমার ছেলে আমার পয়সায় বাউন্ডুলেপনা করলে তাকে বলার অধিকার আমার আছে। নিরাপদ ছেলের দিকে মুখ ফেরালেন। শ্যামল, তোমার নেতাদের চেহারা ৭৬-এর আগে দেখেছি, শিরিঙ্গে ছিল, এখন শ্বাসে জলে। দাদাদের নাম ভাইদের নামেই হয়। কোনো রকমে গ্র্যাজুয়েট হও, তোমার চাকরি হয়ে যাবে, ব্যবস্থা করে রেখেছি। শ্যামল কথা বলল না। নিপা বলল, বাবা, জিআরই পাশ করলে আমি আমেরিকায় যাব তো? নন্দিতা বললেন, অসম্ভব, ওসব চিন্তা মাথা থেকে ছাড়। নিপা বলল, বাবা। নিরাপদ বললেন, আগে পাশ করো, তারপর দেখব। নন্দিতা বললেন, তুমি একে প্রশ্রয় দিচ্ছ? ওদের সেও একা থাকবে? একা থাকবে? একা কেন থাকবে? আমাদের বোস সাহেবের ভাই থাকে নিউ ইয়র্কে, আমার সঙ্গে কথা হয়েছে তার। বাবা, তুমি গ্রেট। খেতে খেতে নিরাপদ বললেন, যতীন খুব ঝামেলায় পড়ছে। নন্দিতা জিজ্ঞেস করলেন, সে কি, কেন? আরে রেখে ঢেকে নে, চোখের পর্দা বলে তো একটা কথা আছে। পার্টিতে ট্রাবল দিয়ে টাকা নিলে কমপ্লেন হবে না? তোমার কিছু হবে না তো গো? দূর, আমি এত বোকা নাকি? শ্যামল উসখুস করে বলল, বাবা, তুমি অন্যায় করেছো। তা তো বলবেই, ওপরের পয়সায় তুমি ফুটুনি করছো আর নিচ্ছি বলে আমার দোষ হয়ে গেল? তাছাড়া আমি ঘুষ নিই না। নাও না? না, এটাকে ঘুষ বলে না, টিপস দেয়। ঘুষ নেয় বড় কর্তারা, মন্ত্রীরা। তারা দিনকে রাত আর রাতকে দিন করে, সেই ক্ষমতা আমার নেই। মাংস দাও। নন্দিতা মাংস দিলেন। নিপা বলল, মা, আমি পায়েস খাবো না। কেন? নিরাপদ জানতে চাইলেন। নন্দিতা বললেন, মিষ্টি খেলে ফিগার নষ্ট হয়ে যাবে। তোরা আজকাল কত কনসাস হয়ে গিয়েছিস। ওকে একটু ফল দিও নন্দিতা। আচ্ছা। হঠাৎ নিপার মনে পড়ে গেল, ওই যা। কি হলো? শ্যামল জিজ্ঞাসা করল। একটা চিঠি এসেছে মায়ের নামে, দিতে ভুলে গিয়েছি। কার চিঠি? খুলিনি, দাঁড়াও আনছি। নিপা উঠে দাঁড়ালো। খাবি না? আমার খাওয়া হয়ে গিয়েছে। নিপা বেরিয়ে গেল। নিরাপদ জিজ্ঞাসা করলেন, তোমাকে আবার কে চিঠি লিখল? জানি না, হয়তো মেজমাসিমা টাকা চেয়েছেন। দেখো, দিতে দিতে তো ফতুর হয়ে যাব। নিরাপদ ছেলের দিকে তাকিয়ে বললেন, উপরে আছে বলে তোমার গা জ্বলে, কিন্তু কত লোককে দিতে হয় তার খবর রাখো? ননসেন্স। শ্যামল, একটু প্র্যাকটিক্যাল হও। নিপা ফিরে এলো রঙিন খাম হাতে। নন্দিতা বললেন, খুলে পড় না। নিপা খামটা ছিল, তারপর উপরের দিকে তাকিয়ে বলল, ও মা, নিউ জার্সি থেকে লিখেছে। সুচরিতা সু, আশা করি ভালো আছো। আমাকে তোমার মনে রাখার কথা নয়, আরিয়া দহে তোমাদের পাড়ায় আমি থাকতাম। তোমাদের বিয়ের সময় আমি বেকার ছিলাম। তারপর ঘটনাচক্রে আমেরিকায় আসি। এখন ব্যবসাপত্তর করে আমি সচ্ছল। দেশে যাইনি ২৮ বছর। সম্প্রতি আমার বোন ভগ্নিপতি আমার কাছে বেড়াতে এসেছিল, তাদের কাছে তোমার ঠিকানা পেলাম। আমি এই মাসে দেশে যাচ্ছি, সবার সঙ্গে দেখা করব। তোমাকে দেখতে ইচ্ছে করছে। যদি আপত্তি থাকে তাহলে আরিয়া দহের ঠিকানায় জানিয়ে দিও। তরুণ বয়সে বিরক্ত করতাম বলে ক্ষমা চেয়ে আসব। আপত্তি থাকলে যাব না। আশা করি তোমার স্বামী অসুখী হবেন না। আশা করি তোমার স্বামী অখুশি হবেন না। শুভেচ্ছা সহ পার্থ সান্যাল। লোকটা কে মা? শ্যামল জানতে চাইল। বাজে লোক। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন রকে বসে খুব আওয়াজ দিত, গায়ে পড়ে কথা বলতে চাইতো, আমি পাত্তা দিইনি। নিপা হাসল। রকবাজ রোমিও? ইয়ার কি মারিস না, তুই লিখে দে, আসার দরকার নেই। নিরাপদ জিজ্ঞেস করলেন, কেন?
চিনি না, জানি না, এখানে এসে কি করবে? তুমি চেনো না? তোমাকে চেনেন। 28 বছর বিদেশে আছেন, দেশে এসে সবার সঙ্গে কথা বলতে তো ইচ্ছে করবেই। নিপা বলল, তাছাড়া নিউ জার্সিতে থাকেন, আমার উপকার হতে পারে। নন্দিতা চেঁচিয়ে উঠলেন, না, সে এ বাড়িতে আসবে না। নিপা বলল, কেন? তুমি মিছিমিছি রাগ করছো। নিরাপদ হাসলেন। নিপা ঠিকই বলেছে। নন্দিতা আচমকাই চলে গেলেন ঘর ছেড়ে। নিরাপদ বললেন, তোদের মা ভালো অভিনেত্রী নয়, বুঝলি? শ্যামল বলল, মায়ের পরিচিত এবং মা আপত্তি করছে যখন, তখন ভদ্রলোকের আসা উচিত নয়। তোমরা যে যাই বলো। দৃশ্য পরিবর্তন হলো। কথাটা ঠিক বলা হলো না। ঘর এক রইল, শুধু সময় পাল্টে গেল। এখন সকাল। নিরাপদ খবরের কাগজ পড়ছিলেন, আর তখনই বেল বাজল। নিরাপদ চেঁচালেন, কে এলো দেখ। শ্যামলের গলার আওয়াজ পাওয়া গেল, নিপা দেখ। একটু বাদে নিপার গলা, কাকে চান? নন্দিতা আছেন? হ্যাঁ, উনি রান্না করছেন। আপনি? তুমি নন্দিতার মেয়ে? হ্যাঁ। আমি পার্থ সান্যাল, আমেরিকা থেকে আসছি। ও, আসুন আসুন আসুন, আমরা আপনার চিঠি গতকাল পেয়েছি। নিপা ঘরে ঢুকলো এক চকচকে প্রৌঢ়কে নিয়ে। আমার বাবা। বাবা, ইনি পার্থ সান্যাল। নিরাপদ নমস্কার করলেন। ভদ্রলোক এগিয়ে এসে নিরাপদকে জড়িয়ে ধরলেন। অনেক দিন বাদে দেশে এলাম, আপনাদের বাড়িতে এসেছি বলে কিছু মনে করেননি তো? নিরাপদ হাসলেন, না না, মনে করব কেন? আমি পার্থ সান্যাল, কুইন্সে থাকি, ব্যবসা করি। আপনি? আমি নিরাপদ মিত্র, সরকারি চাকরি করি। নিরাপদর গলা মিনমিনে শোনালো। নিপা বলল, বসুন। পার্থ বললেন, দেশে তো আসাই হয় না, তুমি কি করো? পড়ি, এমই দিচ্ছি, জিআরই দিয়েছি। তাই? আমেরিকায় যাওয়ার ইচ্ছে আছে নাকি? যদি সুযোগ পাই। আলবাত পাবে, আমি আছি ওখানে, আমার কাছে উঠবে। তোমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। মা, মাগো, মা, এদিকে এসো। নন্দিতা এলেন, একপাশে জড়সড় হয়ে দাঁড়ালেন। পার্থ তার দিকে অবাক চোখে তাকালেন। আমাকে চেনা যাচ্ছে? মাথা নাড়লেন নন্দিতা, না। আমার ভাই চিনতে পারিনি। বলল, দাদা, তুই এত ফর্সা মোটা টাক করে ফেলেছিস মাথায় যে চেনা যায় না। তবে চেহারা দেখছি খুব একটা বদলায়নি, সামান্য মোটা, সেটা স্বাভাবিক। তবে মেয়ে একদম মায়ের ধাত পেয়েছে। আপনি তো আমার আগে ওকে দেখেছেন, নিরাপদ বললেন। দূর মশাই, দূর থেকে দেখতাম, কথা বলার চান্স দিত নাকি? ওহো, তোমার নাম কি জানো? নিপা। হ্যাঁ, নিপা। এই নাও। পার্থ সান্যাল অ্যাটাচি কেস খুললেন। একে একে বিদেশি পারফিউম, আফটার শেভিং লোশন, চুল শুকোবার ব্লোয়ার বের করে টেবিলে রাখলেন। এসব তোমাদের জন্য। নিপা বলল, সব? হ্যাঁ। হঠাৎ নন্দিতা বললেন, না, ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। কেন? পার্থ সান্যাল অবাক। আপনার সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই যে ওগুলো নেওয়া যেতে পারে। আমি কিন্তু একদম সরল মনে এনেছি। পার্থ সান্যাল বললেন, ঠিকই করেছেন। নিরাপদ কথা বললেন, ভালোবেসে কেউ কিছু দিলে নিতে হয়। থ্যাংক ইউ মিস্টার মিত্র, আজ আমাকে উঠতে হচ্ছে। সে কি, চা খেয়ে যাবেন না? নিরাপদ জিজ্ঞাসা করলেন। না, আমি কাল দিল্লি যাচ্ছি, ওখান থেকেই ফিরে যাব। আজ বেশ কয়েকজনের সঙ্গে দেখা করতে হবে। নিপা, আমার কার্ডটা রাখো। যদি ও দেশে পড়তে যাও, একটা চিঠি আগে ভাগে পোস্ট করো। তারপর তোমার সব দায়িত্ব আমার। পার্থ উঠলেন, কার্ডটা টেবিলে রাখলেন। নিরাপদ বললেন, আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। একই কথা আমিও বলছি। আচ্ছা, আপনাদের ছেলেকে দেখলাম না। নিরাপদ নিপাকে বললেন, শ্যামলকে এ ঘরে আসতে বলো। নিপা চলে গেল।
পার্থ সান্যাল একটু ইতস্তত করে বললেন, একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। আমার চিঠি পেয়ে অথবা আমি এ বাড়িতে আসায় আপনাদের মনে কোনো প্রশ্ন দেখা দেয়নি? নন্দিতা অন্যদিকে মুখ ফেরালেন। নিরাপদ হাসলেন, না না, আপনারা এক পাড়ায় থাকতেন, আলাপ পরিচয় ছিল, এতকাল বাদে দেশে ফিরেছেন, দেখা করতে আসাটা স্বাভাবিক ভদ্রতার মধ্যেই পড়ে, তাই না? মাথা নাড়লেন পার্থ সান্যাল। না, আপনি ঠিক জানেন না। বুঝলাম না। নন্দিতার সঙ্গে আমার কখনো কথাবার্তাই হয়নি। আমি যে ওর নাম ধরে কথা বলছি সেটা বয়সের অ্যাডভান্টেজ থেকে। আচ্ছা, আমার এখানে আসার কারণ এক ধরনের কৃতজ্ঞতা জানানোর জন্য। কৃতজ্ঞতা? নিরাপদ স্ত্রীর দিকে তাকালেন। হ্যাঁ, আমি খুব সাধারণ ছেলে ছিলাম। রকে আড্ডা মারতাম আর মেয়েদের দেখলে টিটকিরি মারতাম। ওইভাবে আর কিছুকাল চলে এদেশের আরেকজন ব্যর্থ নাগরিক হওয়া ছাড়া আমার কপালে অন্য কিছু ঘটত না। তার নন্দিতাকে দেখে ওর সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করলো। যে কথা বলতে গিয়ে দেখলাম ও ঘৃণা বা অবজ্ঞায় মুখ ফিরিয়ে চলে গেল। সেই দিন ভীষণ অপমানিত বোধ করছিলাম। বুঝতে পারলাম আমাকে একজন ভালো মেয়ে কী চোখে দেখে। সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলাম যে আমাকে বড় হতে হবে, যোগ্য হতে হবেই। ওই ধাক্কা আমাকে তাড়িয়ে বেড়াতে বেড়াতে শেষ পর্যন্ত আমেরিকায় পৌঁছে দিল। তারপর আর পেছনে তাকাতে হয়নি। আপনার স্ত্রী না জেনে আমার বিরাট উপকার করেছিল। জানি এভাবে আসা ঠিক নয়, তবু না এসে পারলাম না। আপনি একা এসেছেন? নিরাপদ জানতে চাইলেন। হ্যাঁ, আমার বৃদ্ধা মাও আমার কাছেই আছেন। উনি আসতে চাইলেন না। আপনার স্ত্রী? কপালে নেই মশাই। এক বঙ্গললনাকে বিয়ে করেছিলাম, তিনি অকালে চলে গেলেন। পার্থ সান্যাল ম্লান হাসলেন। নিপা এবং শ্যামল ঢুকল। নিপা বলল, ও আমার চেয়ে 2 বছরের ছোট। ওর নাম শ্যামল। আচ্ছা, কি পড়ো তুমি? কলেজে পড়ছি। নিপা বলল। নিপা হাসল। বামপন্থী ইউনিয়ন করে। আচ্ছা, এই যে বুশ সাহেব হারলেন, দেশ জুড়ে নির্বাচন হলো, ওই সাম্রাজ্যবাদী বুর্জোয়া দেশে নীরবে ব্যালট বক্সে বিপ্লব হয়ে যায়, তোমরা কি বলো? আমাদের কাছে বুশ বা ক্লিন্টনের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক, এখন পৃথিবীতে যারা রাজনীতি করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই কিছু পাওয়ার জন্যে করে। আচ্ছা, চলি। নমস্কার মিস্টার মিত্র। নন্দিতা, নিপা, এলাম। পার্থ সান্যাল হাসি মুখে বিদায় নিলেন। শ্যামল বলল, এই সব জিনিস ওই লোকটা এনেছে? সে টেবিলের দিকে তাকিয়েছিল। নিপা বলল, হ্যাঁ। লোকটা বলছিস কেন? ঘুষ দিয়ে গেল। নিরাপদ হঠাৎ থমকে উঠলেন। শ্যামল! শ্যামল অবাক হয়ে তাকালো। নিরাপদ রাগত গলায় বললেন, একজন ভদ্রলোক ভালো মনে উপহার দিয়ে গেলেন আর তুমি তাকে ঘুষ বলছো? কেউ এমনি এমনি উপহার দেয় না। তোমরা তাহলে এমনি এমনি কিউবার জন্য সাহায্য সংগ্রহ করছো না? বাবা, দুটো ব্যাপার এক করো না। আমেরিকা যাকে এক্সপ্লয়েট করছে আমরা তার পাশে দাঁড়াচ্ছি। পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষ এখন এক প্ল্যাটফর্মে। শ্যামল চলে গেল। সেদিকে তাকিয়ে থেকে নিরাপদ বললেন, আর কদিন পর বুঝবে। সবে দাঁত গজালে খুব সুরসুর করে। নিপা, এগুলো ভেতরে নিয়ে যা। আমি এই পারফিউমটা নিচ্ছি। ঠিক আছে? শোন, ওই আফটার শেভ লোশনটা শ্যামলের টেবিলে রেখে দিবি। ঘাড় নেড়ে নিপা উপহারগুলো নিয়ে বেরিয়ে গেল। ঘরে তখন নন্দিতা আর নিরাপদ। আমরা নন্দিতাকে চুপচাপ কাঁদতে দেখলাম। ওর পাশে এসে নিরাপদ সেটা বুঝতে পারলেন। এ কি? নন্দিতা? ওর পাশে এসে নিরাপদ সেটা বুঝতে পারলেন। এ কি, তুমি কাঁদছো? নন্দিতা হঠাৎ স্বামীর হাত জড়িয়ে ধরে বললেন, আমার ভীষণ ঘেন্না করছে। ঘেন্না? ওই লোকটা আমাকে অপমান করে গেল। কি যা তা বলছো? যাকে আমি অবজ্ঞা করতাম তার দান নিলে তোমরা? আহ, এভাবে ভাবছো কেন? কিন্তু শ্যামল বলল, এমনি এমনি কেউ কাউকে উপহার দেয় না। শোনো,
তুমি আমাকে সন্দেহ করছো না তো? বিশ্বাস করো, ওর সঙ্গে আমি কখনো কথা বলিনি। ইটস অল রাইট। 30 বছর আগে তুমি কি করেছো তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। উনি আসায় আমাদের বরং উপকার হলো। তার মানে? নেপার একটা চ্যানেল তৈরি হয়ে গেল, আর আমরা জানলাম তোমার একজন ভালো বন্ধু আছে। ইটস অল রাইট। নন্দিতা উঠে দাঁড়ালেন। তুমি স্পষ্ট বলো, আমাকে বিশ্বাস করছো? না করে উপায় আছে? তার মানে? সকাল দুপুর বিকেল কাটিয়ে দিয়েছি, এখন এই সন্ধেবেলায় এসে তোমাকে অবিশ্বাস করলে আমি যে একা হয়ে যাব নন্দিতা। ছেলেমেয়েরা যে যার মতো জীবন কাটাবে, রাত নেমে আসা পর্যন্ত সময়টাই আমাদের একসঙ্গে থাকা দরকার। অবিশ্বাসে জ্বলে পুড়ে মরার চেয়ে বিশ্বাস করে ঠকাও ঢের ভালো, তাই না? নন্দিতা অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। নিরাপদ তার যাওয়া দেখলেন। এবার এগিয়ে এলেন মঞ্চের সামনে, হাত জোর করে বললেন, ভদ্রলোকেরা, এটা নাটক। সময়াভাবে ছোট করে নিয়েছি। এই নাটকে আমি সৎ নই, ঘুষ নিই, দাপটে থাকি। তবু নন্দিতা আমার কাছে জানতে চাইছে আমি তাকে সন্দেহ করি কি না। বিশ্বাস করুন, আমি নিজেই সেটা বুঝতে পারছি না। সৎ বা অসৎ কোনো জীবনযাপনের পরে একটা সময় আসে যখন পুরুষ মানুষ একা হয়ে যায়। মেয়েরা হয় কিনা জানি না, তখন সব কিছু মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। শান্তি না হোক, স্বস্তি তো হবে তাতে, এটুকুই বা কম কি। নিরাপদ ধীরে ধীরে ভেতরে চলে গেলেন। পর্দা পড়ল না, আলো জ্বলে উঠল। আপনাদের ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।